এক মিনিট দাঁড়ান একটু। কি বললেন? ঔদ্ধত্য? আপনার কল কেটে দেওয়াতে আমি ঔদ্ধত্য দেখিয়েছি বলে মনে হয় আপনার? আচ্ছা, আপনি কে হন আমার? কতটুকু পরিচয় আছে আমাদের মধ্যে? হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দগ্ধ বসর, আর আজকের পর্ব হলো 15। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। জীবনের অবশ্যম্ভাবী কোনো ঘটনাকে কন্ট্রোল করার কোনো শক্তি যখন মানুষের থাকে না, তখন হয়তো মানুষ এতটাই রাগ, হতাশা আর অভিমানে ভেঙে পড়ে যে তার নিজস্ব অস্তিত্বটুকুও তার কাছে লোপ পেয়ে যায়। ঠিক যেমন এখন এই মুহূর্তে আমার হয়েছে। স্নান, খিদে, তৃষ্ণার মতো সাধারণ অভ্যাস আর চাহিদাগুলিও এখন আর উপলব্ধি করতে পারছি না। ভেতর থেকে মনে হচ্ছে যেন আমার আমিটাকেই কেউ টেনে বের করে নিয়েছে। বাবা ফোন কেটে দিয়েছে অনেকক্ষণ, কিন্তু আমি এখনও ঠায় সেইভাবেই দাঁড়িয়ে আছি, ফোন হাতে। হঠাৎ একটা রিং হতেই ঘোর ভাঙে আমার চোখের সামনে। ফোনটা তুলে ধরতেই যে নামটা দেখতে পাই, কেন জানি না ভীষণ রকম রাগ হয় তার ওপরে। দ্বিতীয়বার না ভেবেই কল কেটে দিয়ে ফোনটাকে পাশের টেবিলে ঠক করে রেখে দিয়ে বাথরুমের দিকে এগিয়ে যাই। কিন্তু এক পা যেতে না যেতেই ফের রিং হতে থাকে। ঘুরে দেখি সেই একই নাম্বার থেকেই কল এসেছে। যথারীতি এবারেও ফোনটা ডিসকানেক্ট করে দিয়ে ঢুকে পড়ি বাথরুমে। আধা ঘন্টা লম্বা একটা শান্তির শাওয়ার নিয়ে বাথরুম থেকে যখন বের হই, তখনও ফোনটা কন্টিনিউ রিং হয়ে চলেছে। এবারে আর সহ্য করতে পারি না, ফোনটা রিসিভ করে নেই। আর প্রায় সাথে সাথেই ও প্রান্ত থেকে ভেসে আসে আকাশ শর্মার ক্রুদ্ধ হিস হিসে কণ্ঠ। এত কিসের দম্ভ তোমার মেহুল সেন? আমার কল কেটে দেওয়ার মতো সাহস তো আজ অবধি তোমার বাবা পর্যন্ত দেখাতে পারেনি। তবে তুমি কি করে সেই ঔদ্ধত্য দেখাও বলতে পারো? আকাশ হয়তো আরও কিছু বলতো, কিন্তু সেই মুহূর্তে ওর কথা শোনার মতো ধৈর্য আমার ছিল না। তাই মাঝ পথে ওকে থামিয়ে দিয়ে বলে উঠি, এক মিনিট দাঁড়ান একটু। কি বললেন? ঔদ্ধত্য? আপনার কল কেটে দেওয়াতে আমি ঔদ্ধত্য দেখিয়েছি বলে মনে হয় আপনার? আচ্ছা, আপনি কে হন আমার? কতটুকু পরিচয় আছে আমাদের মধ্যে? কাল অবধিও দুজনকে চিনতাম না আমরা, মিস্টার শর্মা। তবে আজ আপনার ফোন রিসিভ করতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে আমায়? সেই প্রথম সাক্ষাতে যেমনটা তীক্ষ্ণ জবাবে মুখরিত হয়ে উঠেছিলাম, আজও যেন তাই হলো। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্বভাব বিরুদ্ধ উগ্রতা দেখালাম আমি। কেন জানি না নিজের এই আচরণে বড় লজ্জিত হয়ে পড়লাম মনে মনে। কিন্তু তারপরেই মনে হলো, যা করেছি বেশ করেছি। আজ আমার সাথে যা কিছু খারাপ হয়েছে তার জন্য একমাত্র দায়ী এই লোকটা। তাই একে যা বলেছি একদম ঠিক বলেছি। তবে আমার এই ভাবনা স্থায়ী হয় না বেশিক্ষণ। ফোনের ওপাশ থেকে আকাশ বলে ওঠে, শুনেছিলাম রঞ্জিত সেনের মেয়ে মেহুল সেন নিতান্তই নম্র, শান্ত, লক্ষ্মী মেয়ে। এক কথায় হয়তো মেয়ে জাতির আদর্শ। আজ দেখছি সেই শান্ত মেয়েও অশান্ত হতে জানে। তবে দেখে ভালোই লাগলো। তোমার প্রতি আমার আসক্তি বাড়ল আরও একটু। তোমাকে পাওয়ার চাহিদা বাড়ল আরও এক ধাপ। এইমাত্র বললে না আমি তোমার কে হই? এর উত্তরটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর শোনো, একটা কথা বলি, মিস সেন, একে হুমকি ভাবো বা পরামর্শ, তবে এরপর থেকে ফোন করলে কেটে দেওয়ার মতো দুঃসাহসটাও দেখিও না কখনো। বাই অ্যান্ড টেক কেয়ার।
এতটা বলেই আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আকাশ কল ডিসকানেক্ট করে দেয়। আর এদিকে ওর এই হুমকি ভরা হেয়ালি কথার চোটে আবার জড়িয়ে যাই আমি। বুঝে পেলাম না, তোমার প্রতি আমার আসক্তি বাড়ল আরও একটু, তোমাকে পাওয়ার চাহিদা বাড়ল আরও এক ধাপ। কথাগুলো দিয়ে ও ঠিক কী বোঝাতে চাইলো আমায়? কেন বারবার এই লোকটা আমার সাথে এই হেয়ালি কথার মারপ্যাচ খেলছে? কি ওর আসল উদ্দেশ্য? তার বিন্দু বিসর্গ জানি না আমি। তবে লোকটার এই পরিকল্পনা যাই হোক না কেন, তা যে অত্যন্ত সাংঘাতিক সেটুকু আন্দাজ করতে অসুবিধা হয় না আমার। ঠিক করি, আজ যে করেই হোক এই আকাশ শর্মার ব্যাপারে সব কিছু বাবাকে জানাবো। নিজের হলঘরের বড় সাবেকি আমলের দেওয়াল ঘড়িটায় ঢং ঢং করে 12টার ঘণ্টা বেজে উঠতেই আমার ভাবনার জাল ছিন্ন হয়। হাতে মাত্র আর 20 মিনিট সময় আছে বিরাজ কালেকশন অ্যান্ড ক্রিয়েটার হাউসে যাওয়ার জন্য। এই স্পেশালাইজড বুটিকের ওনার অ্যান্ড ফাইন্ডার বিরাজ উপপাধ্যায় বা আমার বিরাজ আঙ্কেল বাবার বহু পুরনো বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড বললেও ভুল হবে না। অবিবাহিত 50 মানুষটি অসম্ভব শৌখিন। ফ্যাশন ডিজাইনার হিসেবে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ ও বিদেশে তার সুখ্যাতি যথেষ্ট। প্রায় সব ধরনের পোশাক নিয়েই বিরাজ উপপাধ্যায় নিত্য নতুন গবেষণা করেন সেই শুরুর থেকে। তবে যে কোনো জাতি বা উপজাতির ম্যারেজ কস্টিউম নিয়ে রিসার্চ করাটা ওনার শখ, আর এতেই তার পারদর্শিতা সর্বজন বিদিত। বাবার বন্ধু হওয়ার কারণে বিরাজ আঙ্কেলের সাথে আমার পরিচয়টাও সেই বাচ্চা বয়স থেকে। বহুবার আমার জন্মদিন উপলক্ষে আঙ্কেল নিজের হাতে স্পেশালি আমার জন্য ড্রেস বানিয়ে দিয়েছিলেন। আমার টিনেজ টাইমে মানে এই 14-15-তে বেশ কয়েকবার আঙ্কেলের ফ্যাশন শোতে ওর রেকমেন্ডেশনেই ওর ডিজাইন করা ড্রেস পরে র্যামওয়াকও করেছি। আমার র্যামওয়াক দেখে বিরাজ আঙ্কেল আমাকে মডেলিং করার জন্য ইনসিস্ট করেছিলেন, বলেছিলেন এটাকেই নিজের ভবিষ্যৎ প্রফেশন হিসেবে বেছে নিতে। কিন্তু এই গ্ল্যামার জগতের প্রতি আমার কোনো আকর্ষণ কোনো কালেই না থাকায় সেদিকে আর পা বাড়ায়নি। এরপর যত বড় হয়েছি তত আঙ্কেলের সাথে দূরত্ব বেড়েছে। সূক্ষ্ম যোগাযোগ একটা থাকলেও সেটা কেবল ফোনের মধ্যেই সীমিত থেকেছে। কখনো ডান্স শোয়ের জন্য খুব প্রয়োজন হলে গেছি ওনার অফিসে, ব্যাস সেটুকুই, এর বেশি নয়। সৌজন্যমূলক হাই হ্যালো আর কেমন আছো ভালো আছি এর মধ্যেই পরিচিতি থেকে গেছে। তবে বাবার মুখে শুনেছি যখনই কোনো পার্টি বা বিজনেস মিটিংয়ে বাবার সঙ্গে আঙ্কেলের দেখা হয়েছে তখনই আমার খোঁজ খবর নিয়েছে। আজ বহুদিন পর আবার আঙ্কেলের বুটিকে যাচ্ছি, তবে এবার আর স্টেজ শো বা পারফরমেন্সের জন্য নয়, নিজের ব্যক্তিগত জীবনের যে শো শুরু হয়েছে তার কস্টিউম সিলেক্ট করার জন্য। এইসব ভাবতে ভাবতেই ড্রেস চেঞ্জ করছিলাম। বিরাজ আঙ্কেল ড্রেস অ্যান্ড অ্যাটায়ারের বিষয়ে ভীষণ চুজি। চোখের সামনে কারোর কোনো পোশাক মানানসই না হলে সেটা মুখের ওপর বলে দেওয়াটা ওনার বরাবরের অভ্যাস। তাই আমার মতো যা হাতের কাছে পেলাম তাই পরে নিয়ে হাঁটা দিলাম। ধাতের মেয়েও বিশেষত ওর সামনে হাজির হওয়ার জন্য ওয়ার্ড্রপ খুঁজে সালোয়ার স্যুট আর তার সাথে জুতসই ওড়না আর এক্সেসরিজ বের করলাম। যথারীতি টাইম লাগলো এতে অনেক। বাবার ধার্য করে দেওয়া 1 ঘন্টা যে কখন পার হয়ে গেছে খেয়াল করিনি। ডার্ক চকলেট কালারের সলিড শিফন পাটিয়ালার সাথে জয়পুরি প্রিন্টের 7 রঙা ওড়না আর তার সাথে চলনসই মিরর ওয়ার্কের ঝুমকো পরে তৈরি হয়ে চোখের পাতায় সবে কাজল রেখাটা টেনেছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিতেই দেখলাম বাবা কল করেছে। হঠাৎ এ সময় বাবা কেন ফোন করেছে ভাবতে ভাবতে কল রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে বাবার রাগী কণ্ঠ ভেসে এলো। হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল মেহুল, তোমার কাছে এটা আশা করিনি আমি। 1 ঘন্টা সময় পাওয়ার পরেও লেট করে ফেলেছ। তোমাদের পৌঁছতে কোনো সমস্যা হয়েছে কিনা জানার জন্য মনোহরকে ফোন করতেও বললো তুমি এখনো তৈরি হয়ে নিচেই নামোনি।
এতটা কাণ্ডজ্ঞান শূন্য কবে থেকে হলে তুমি? এক নাগাড়ে এতগুলো বকা দিয়ে থামলো বাবা। এপাশে তখন আমার চোখে আবার জলে ভরে উঠেছে। কোনো ক্রমে কান্নাটা চেপে ধরে বললাম, সরি। এর বেশি আর গলা দিয়ে কোনো কথা বেরোলো না। আমি যে কষ্ট পেয়েছি তা বুঝেই হয়তো বাবা তুলনামূলক নরম স্বরে বলল, মনোহর নিচে তোমার জন্য ওয়েট করে আছে, শিগগিরই যাও, আর সাবধানে যেও। আমি ঠিক আছে বলতেই বাবা কল ডিসকানেক্ট করে দিল। আমিও আর দেরি করলাম না, আলতো হাতে চোখের কাজল বাঁচিয়ে জলটা মুছে নিয়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি ধরে নিচে নামতেই দেখি মনোহর কাকা ব্যগ্র দৃষ্টিতে ওপরের দিকেই তাকিয়ে আছে। আমাকে দেখেই ব্যাকুল স্বরে কাকা বলে ওঠে, দিদিমণি এত দেরি করলে? এদিকে বড়বাবুর বকা শুনে শুনে মরছি আমি। চলো চলো, জলদি চলো দেখি। বুঝি আমার কারণে বেচারিকে খুব বকা খেতে হয়েছে, তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়িতে গিয়ে বসে পড়ি। প্রতিবার আমি যখনই বাইরে বেরোই দাশুদা দৌড়ে আসে, দোরগোড়ায় দাঁড়িয়ে দুহাত জড়ো করে দুগ্গা দুগ্গা বলে। আজ কিন্তু আর তা হলো না, দাশুদাকেই দেখলাম না ধারে কাছে। গাড়িতে বসেও দরজার দিকে চেয়ে রইলাম খানিকক্ষণ, কিন্তু মানুষটাকে দেখতে পেলাম না। মনোহর কাকার গাড়ি ধীরে ধীরে বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পড়ল। তারপর রাস্তার ট্রাফিক কাটিয়ে এগিয়ে চলল নিজের গন্তব্যে।